সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সম্ভাবনাময় এক অদম্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে, নানান সূচকে এগোচ্ছে। সেই সব সূচক নিয়েই আমরা কথা বলবেন সেই সব মানুষেরা, যে মানুষেরা স্বনামে পরিচিত এবং এই স্বনামে পরিচিত হওয়ার পেছনে কয়েক দশক ধরে তারা নিবেদিত আছেন সৃজন কর্মে, একই সঙ্গে স্বদেশ ভাবনায়। আমি পরিচয় করিয়ে দেই আজকের অতিথিদের সঙ্গে। আমার ডানে আছে মৌটুসী বিশ্বাস, তরুণ অভিনয় শিল্পী। পাশে আছেন পাভেল রহমান। এইভাবে বলি, তিনি এক তীক্ষ্ণ চোখে আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি সব কিছুকে অবলোকন করেন। পাশে আছেন জুয়েল আইচ। বাঙালির বিশ্বসভায় আসন পাতার এটি আর গল্প নয়। ৪৭ বছরের বাংলাদেশ নানানভাবে এটি প্রমাণ করেছে। আমাদের জাদু শিল্পী জুয়েল আইচ সেই জায়গা থেকে এক গর্বের মানুষ। পাশে আছে শিবলী মোহাম্মদ। শিবলী মোহাম্মদকে এইভাবে বলি, পরিবারে পরম্পরা আছে সংস্কৃতি চর্চার, তারপরও নৃত্যশিল্পী। আমি বলি, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছি, সেই দেশে যুদ্ধ করেই নৃত্য করতে হয় এবং সেখানে অকুতভয় শিল্পী শিবলী মোহাম্মদ। কথাটা সবার কাছে প্রায় একই রকম, তবে আমি শুরু করব জুয়েল আইচ আপনাকে দিয়ে। বছরের শেষ দিকে একটি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হচ্ছে, যে সরকার পরপর তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সমর্থ হচ্ছে। আমাদের যে রাজনৈতিক ইতিহাস এবং রাজনৈতিক যে সংস্কৃতি, তার মধ্যে এটি একটি ভিন্নতা এনেছে, একই সঙ্গে আমাদেরকে আশাবাদী করেছে। এই আশা জাগানিয়া সময়ে আপনার কি আশা, কি আপনার চাওয়া, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? প্রথম কথাটাই হচ্ছে যে একটা দেশের সরকার যদি যথেষ্ট প্রগতিশীল না হয়, তাহলে আমরা যে স্পিডে এগোচ্ছি এখন, আমাদের পক্ষে এগিয়ে যাওয়া মুশকিল। এবং আজকেই পত্রিকায় একটা খবর বেরিয়েছে, যুক্তরাজ্যের একটা রিসার্চ প্রতিষ্ঠান, যারা ইকোনমিক্স, বিজনেস এই নিয়ে তারা গবেষণা করেন, তারা গবেষণা করে পেয়েছেন যে বাংলাদেশ এখন থেকে ৩২ সাল নাগাদ কত ২৫তম না ২৪তম ইকোনমিক সূচকে ২৪তম দেশে উঠে আসবে। এবং তাতে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড এদের উপরে চলে যাব। এটা একটা সাংঘাতিক ঘটনা। এবং এখানে যদি সত্যি সত্যি আমাদের পৌঁছবো বলে আমি বিশ্বাস করি, কারণ তারা এমনি করেনি, আর তারা আমাদের কোনো এই দেশের মধ্যে কোনো প্রতিষ্ঠান না, অতএব তারা নানান দিক বিশ্লেষণ করেই এটা পেয়েছেন। তো সেখানে আমাদের যেতে গেলে অবশ্যই আমাদের একটা গতি থাকতে হবে সেই পর্যন্ত এবং তারপরেও। পাভেল ভাই, আমি যদি আপনার কাছে আসি জুয়েল ভাইয়ের কথার সূত্র নিয়ে, যে আগামীটা খুব স্পষ্ট করে দেখা যায় এবং সেই সাথে আমরা যে কথা বলেছি যে তৃতীয়বারের মতো সরকার গঠন হচ্ছে, এই যে ধারাবাহিকতা এবং এই যে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা, এই জায়গাতে আমি বলছি একেবারে আপনার জায়গা থেকে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ। প্রথমেই আমি নতুন সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা বিজয় আমাদেরকে দেওয়ার জন্য। আপনি জানেন যে আমার যে কাজটা একদম ফিল্ড থেকে, আমি একদম আমার সৌভাগ্য হয়েছিল যে বঙ্গবন্ধু দিয়ে আমার কাজটা শুরু হয়েছিল, বঙ্গবন্ধুর ছবি তোলা নিয়েই শুরু হয়েছিল। এবং পত্রিকা জগতে আসার থেকে আমি যে পরপর সাজানো মানে ঘটনাগুলি দেখে যাচ্ছি এখন পর্যন্ত,
সেটা আমার কাছে সাংঘাতিকভাবে দাগ কাটছিল এইভাবে যে আমরা আর কতকাল এরকম করব। আমাদের অপচয়ের তো মাত্রাহীন অপচয় আমরা করেছি, সময় থেকে শুরু করে মানুষের মৃত্যুর মিছিল কেন। তো এখন এসে আমার কাছে মনে হয়েছে যে আর না, আমরা এভাবে আর এগোতে পারি না। আমাদের যে আমাদের নবযুগের সূচনা হয়েছে আমাদের দেশে, সেটার ধারাবাহিকতা বর্তমান সরকার যেভাবে করতে চাচ্ছিলেন বা আমরা যেটা দেখে আসছিলাম যে ওনার প্রতিটি কাজে, ওনার প্ল্যানিংয়ে যে সুন্দর সবকিছু রেখে উনি এগোচ্ছেন, যেটা আমাদের খুবই দরকার ছিল আছে। আর যে জুয়েলাইজ যেটা বলছিলেন যে বহির্বিশ্বের সাথে আমরা যতখানি পিছিয়ে আছি, এটা কম না, অনেক পিছিয়ে আছি, কিন্তু আমরা চাই যে যত তাড়াতাড়ি সেটাকে ওভারকাম করা যায় এবং সেইভাবেই আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিতে চাই। আমরা চাই যে আমরা যে ক্ষেত্রে কাজ করি আছি যেখানে, সেখানে যাতে আর সময় অপচয় না হয়। মটুসি, দুজন অগ্রজ মানুষ, তারা কিন্তু পরিষ্কার করে বলছেন স্বপ্নের জায়গাটা কি, আবার একই সঙ্গে বলছেন যে আর সময় অপচয় নয়। তরুণ প্রজন্ম হিসেবে আপনার প্রত্যাশা কি? শিল্পী হিসেবে না শিল্পী হিসেবে? শিল্পী হিসেবে অনেকদিন ধরে মানে সংস্কৃতি কর্মী হিসেবে আমি বলবো যে আমাদের এই সরকার সংস্কৃতি বান্ধব সরকার, শিল্পীদের পাশে সবসময় দাঁড়িয়েছে। আমরা মাঝখানে একটা আন্দোলনের মতো করছিলাম যে আমরা আসলে কন্টেন্ট চাই, আমরা দর্শকদেরকে কি দেখাতে পারছি, মানে নাটকের মান আগের থেকে কমে যাচ্ছিল। এখন যেটা হয়েছে, বেশ ভালো ভালো কন্টেন্ট নিয়ে তরুণ নির্মাতারা এবং সিনিয়র নির্মাতারাও সিজনাল ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে, কিন্তু এটা রেগুলার হওয়া খুব দরকার। না হলে অডিয়েন্সদেরকে আবার টেলিভিশনের সামনে যে সিজনালি বসে, সেটা আসলে সব সময় বসানোর দরকার। আর একটা বিষয় আমি খেয়াল করেছি, যত দিন যাচ্ছে ভাবনা চিন্তাটা কমে যাচ্ছে। শিল্পী হিসেবে আমি যখন দেখি যে কারো নাটক হোক বা ফেসবুকে কোনো ছবি হোক, চিন্তা ভাবনা না করে একটা পাবলিক ডোমেনে অনেকে অনেক রকম কমেন্ট করে বসে, যেটা মানে ইনসেন্সিবল লাগে, ইনসেনসিটিভ। তো আমার মনে হয়েছে যে এই বিষয় একটু ভাবা দরকার, এই বিষয় একটু রেগুলেশন আসা দরকার। যে আমার ইচ্ছা হলেও এটা বলে ফেললাম, তার আগে একটু ভাবতে হবে, আমরা ভাবতে ভুলে গেছি আর কি। ঠিক আছে। ফরিদাপা, আমাদের অত্যন্ত গর্বের শিল্পী ফরিদা পারভিন, আপনি যুক্ত হয়েছেন, কথা শুনছেন সবার। আমি আপনার কাছে আসব, কিন্তু কথাটা যে জানিয়ে হচ্ছে সেটা হচ্ছে যে একটা নতুন সময়, নতুন বছরকে নতুন সময় হিসেবে বলছি না, একই সঙ্গে বলছি যে পরপর 3 বছর একটি সরকার 3টি ধাপ অতিক্রম করেছে। আমাদের আশা জাগাচ্ছে যেসব কারণে, সেগুলি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমরা বলছি। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের নিজেদের করণীয় কি সেটাও আমরা আলোচনা করব। আমি আসবো শিবলি মোহাম্মদের কাছে। যে কথা বলি আমরা যে সব কিছু সহজ ছিল না, এবং তার একটা কথা পাভেল ভাই বলেছে, সময়ের অপচয়, মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ সবকিছু অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি। আমি বলবো যে এই যাওয়াটা আরো নিশ্চিত রাখবার জন্য কেমন সমাজ দেখতে চান আপনি? আসলে কি, আমার যেটা মনে হয় যে এখানে মৌটুসি ছাড়া, ও আমার ছাত্রী এক অর্থে ঠিক আছে, বাট আমরা যারা আছি এখানে, ফরিদা আপা, জুয়েল ভাই, পাভেল ভাই, আপনি, আমরা কিন্তু কালের সাক্ষী হয়ে গেছি এক ধরনের। সেটা হলো যে আমরা একসঙ্গে অনেক বছর কাজ করছি, অনেক রকম চড়াই উতরাই দেখেছি। যেটা পাভেল ভাই বললেন যে আমরা অনেক পিছিয়ে গেছি, সত্যি কথা। 47 বছরে বাংলাদেশ সংস্কৃতির বিকাশে অনেক দূর যেতে পারতো। আজকে আমি যেটা মনে করি যে সাংস্কৃতিক এই যে অঙ্গনটা, এটা হলো যে সবচেয়ে বড় সুযোগ পৃথিবীর সামনে নিজেকে, দেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা, যেটা আমার মনে হয়েছে সবসময়। যেমন ক্রিকেট প্লেয়াররা দেশকে পরিচিত করে, জাদু, নৃত্য, সঙ্গীত, যেটাই হোক, তো এগুলো যেমন অনেক দ্রুত দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। সেই জায়গা থেকে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম সেই 75-এর পর থেকে,
96 পর্যন্ত এই যে সময়টা, এটা এই জন্য আরো ভালো বলতে পারি যে জুয়েল ভাই, আমি এবং ফরিদা আপা আমরা সেই সময় থেকেই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন সময় আমরা সংস্কৃতির বিকাশের জন্য রাষ্ট্রপ্রধানরা এলে কাজ করেছি। আমরা যে কিরকম বাধার সম্মুখীন হয়েছি সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে কখনো পাক বাহিনী বলা যাবে না, হানাদার বাহিনী বললেও বলতে পারে ওনারা বিব্রত বোধ করবেন। আমরা কখনো বড় করে পতাকাটাকে তুলে ধরার সুযোগ করতে পারিনি। আমাদের দুহাত মানে জড়ো করে যে ক্ষমা চাওয়াটা সেটাও করা যাবে না, এটা হিন্দুয়ানি, মানে মন্দিরা ইউজ করা যাবে না, এখানে নাচের মধ্যে এটা হিন্দুয়ানি, মানে এই যে পদে পদে বাংলা ভাষার ব্যবহার বাংলাদেশ টেলিভিশনে সেই সময় করতে গেলে ক্ষম মোরে ক্ষম বলা যাবে না, মাফ করো আমায় মাফ করো বলতে হবে। মানে এই যে বাধাগুলোকে, এবং কস্টিউমের ব্যাপারে আমি করছি রবীন্দ্রনাথের অর্জুন, আমাকে পড়তে হবে পাজামা পাঞ্জাবি, সম্ভব নয়। মানে আমরা যে কত বাধা পেরিয়ে আজকে এই গত 10 বছর থেকে যেটা নিঃশ্বাস ফেলেছি, এই জন্য যে হ্যাঁ এখন আর সেই বাধা নেই। আমি মন খুলে বলতে পারি পাকিস্তানি বা হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, এই যে শব্দগুলো বলতে পারি, এই বলাটা আমাদের ভাষা, আমাদের পরের জেনে ভুলেই গেছিল কারা মুক্তিযুদ্ধ করেছিল, পাকিস্তান না অন্য কোনো দেশ, যাই হোক। তো আমি যেটা একটু পিছনটা টানলাম এই জন্য যে আমরা আগামীতে যে দেখতে চাই, এই যে শ্বাস ফেললাম এবং তারপরে খুব ভীত ছিলাম এবার ইলেকশনের আগে যে বাই চান্স অনেক কিছু ঘটে যায় না, মিরাকেল এটা সেটা, যদি বাই চান্স আবার আগের মানে এই সরকার না এসে অন্য সরকার আসে, তার মানে জামাত সরকার আসবে, তো আবার কি সেই একই অবস্থায় যাব? আল্লাহর মেহেরবানিতে যাই হয়েছে, মানে অপূর্ব একটা অবস্থা। এখন যেটা আপনি বলেন আগামীতে, হ্যাঁ আগামীতে আমরা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি যে আমরা অসম্ভব ভালো একটা বাংলাদেশ দেখব। কারণ এখনকার যে জেনারেশন এরা কিন্তু অনেক মানে সচেতন, তারা গুগলের মাধ্যমে ইতিহাস জেনে গেছে এতদিন, মানে জাতির পিতা কে বা বঙ্গবন্ধু কে বা এই দেশটা কিভাবে স্বাধীন হলো, এগুলো কিন্তু এখন আর বাচ্চাদের, বাবা মা হয়তো বলবেন না, কারণ বাবা হয়তো রাজাকার ছিলেন বা দাদা না রাজাকার ছিলেন, তাদের ইতিহাসে তো তারা আর সঠিকটা জানতে পারবে না, কিন্তু এখন তো জানতে পারে, এখন গুগল সার্চ দিয়ে তারা জানতে পারে। তো এই যে একটা সুন্দর অবস্থা হয়েছে, তাতে করে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ এখনই তো একটা বিদেশে গেলে যখন শুনে বাংলাদেশি, বিশ্বাস করেন যে পাকিস্তানি শুনে না একেবারে সঙ্গে সঙ্গে ভুরু কুচকে যায়, যেন বাংলাদেশি, ও ইউ আর ফ্রম বাংলাদেশ, এটা ভীষণ কিন্তু ভালো লাগা তাদের মধ্যে আমি দেখতে পাই, কিন্তু এটা সারা বিশ্বে দেখেছি। তো এই জন্য আমার বিশ্বাস বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। ফরিদা আপা, আপনি তো শুনছেন সবার কথা, আপনার কাছেও আমি একই কথা বলবো, কিন্তু একটু ভিন্নভাবে বলি। সেটা হচ্ছে যে আমরা যদি শেখর সন্ধানী না থাকি তাহলে আগামীর লক্ষ্যটা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এ কথা আমরা বলি, কিন্তু কতটা আমরা পালন করি না। যে কথাটা আমি প্রথমেই বলতে চাই যে 1000 বছরের সংস্কৃতি হচ্ছে আমাদের বাংলার, এবং বাংলাদেশ যদি না হতো তাহলে বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা রূপে মানে সম্মানিত হতো না, এটা 1 নম্বর। সেই জন্য 1000 বছরের সংস্কৃতি আমাদের কর্দমাক্ত অনাহারে অনেক কিছু দন্যতা আছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশের আদি অকৃত্রিম যেটি আমাদের সঙ্গীতের, আমি সঙ্গীতের মানুষ, সঙ্গীতের ক্ষেত্রে বলছি যে যেমন আমার লালন ফকির আছে, যেমন আমার হাসন রাজা আছে, আমার রাধারমন আছে, আমার দুর্দশা পাঞ্জুসা পাগলা কানাই, কে নাই উকিল মুন্সি, এই মহাজনরা, এবং যা থেকে যে রবীন্দ্রনাথ পর্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন, সেই বাংলাদেশকে আমরা এমনিতেই তো আমরা খুব কি বলবো যে আমাদের বাংলাদেশ অনেক বড় অনেক বড় অনেক বড়। আমি মনে করি আমার সাংস্কৃতিক অঙ্গনের যে বিষয়গুলো এখনো পর্যন্ত বাংলাদেশের লোকসঙ্গীত সারা পৃথিবীকে লিড করছে। আপনি জানেন যে ইউনেস্কোর জরিপে যেটি এসেছে সেটি হচ্ছে যে ভাবজগতের শিরোমণি লালন ফকির। তারা অনেক কিছু অ্যানালাইসিস করে টোরে পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত উপনীত হয়েছে যে লালন ফকির হচ্ছে ভাবজগতের শিরোমণি। লালন ফকিরকে, লালন ফকির বাংলাদেশের, বাংলাদেশ কি লালন ফকিরের বাংলাদেশ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমাদের ধারণ করেই আছি। আর একটু যদি আমরা একটু যদি সবাই মিলে, আমি পার্টিকুলার সরকার, কিন্তু সরকারের অনেক কাজ, সেই জন্য
আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, সে সংস্কৃতির বিভিন্ন ধারা আছে, কিন্তু বিভিন্ন অঙ্গনের ধারা আছে। সেই ধারার মানুষগুলো যদি আমরা কণ্ঠশ্রমিক, আমরা সকলে মিলে যদি আমরা আমাদের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বলেন, তাদেরকে যদি আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে কোনো অপশক্তি আমাদেরকে দমাতে পারবে না, এই বিশ্বাসটুকু আমার আছে। সরকারকে যদি আমরা হাত বাড়িয়ে দিই, কথাটা আসলো এখানে যে সরকার সব নয়। আবার একই সঙ্গে আন্তর্জাতিক হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। অনেক আগের এক গান, যে গান আমাদের মন্ত্রের মতো, সে গানের একটি কলি আমি বলছি, আপনি ছোট্ট করে একটা আলোচনা সূত্রপাত করুন, তারপর হয়তো সেটা নিয়ে সবাই কথা বলবো। বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হয়। হ্যাঁ, খুবই সুন্দর কথা। আসলে তার চেয়ে আমি বলবো যে শুধু বাঙালি হওয়া না, আমি যদি আমার কাজটা ঠিক মতো করতে পারি, আমার চূড়ান্ত বিকাশ যদি আমি ঘটাতে পারি, তাহলে এটা শুধু আমার একার থাকবে না, আমার সমাজের হবে, আমার রাষ্ট্রের হবে, আমার জাতির হবে, আমার বিশ্বের হবে। অতএব কায়মনে বাঙালিও দরকার নেই, কায়মনে তুমি যে তাই হও, কিন্তু তোমার শ্রেষ্ঠটা হও, ব্যাস, দ্যাটস অল। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসব। যে কথা উত্থাপন করলেন জুয়েল আইচ, সে কথাতেই আমরা সকলে কথা বলবো। সেটি হচ্ছে, আমি শ্রেষ্ঠ হয়ে উঠলে আমি সকলের হব, শুধু বাংলাদেশের নয়, আমি পৃথিবীর হব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। জাদু শিল্পী জুয়েল আইচ একটি বিষয় উত্থাপন করেছেন, আমি আমার শ্রেষ্ঠ কাজটা যদি করতে পারি, আমি আমার দেশের নয়, আমি বিশ্বের একজন হব। এই যদি হয় আমাদের জায়গা, তাহলে তো প্রতিবন্ধকতা আমাদেরকে অতিক্রম করতে হবে। এবং সেই জায়গায় এসে পাভেলভের কাছে অন্যভাবে যাব, খুব কাছ থেকে পক্ষ বিপক্ষ, প্রতিপক্ষ সপক্ষ সবকিছুকে দেখেন, এবং দেখেন আপনার জন্য নয়, অসংখ্য মানুষকে দেখাবার জন্যে। এই কাজটা আমরা সকলে করি না, আমরা দেখি নিজেরা, নিজেদের উপলব্ধি হয়, কিন্তু অন্যকে জানাবার জন্য কাজটা করি না। কিন্তু আপনি অন্যকে দেখার জন্য দেখেন। আপনি বলবেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কি কি পরিবর্তন আপনি আশা করেন? একটা তার আগে আমি জুয়েল আইচের সাথে একটা কথাই ভাবছিলাম যে আমরা নিজেদের সর্বোচ্চটা যদি করি, কিন্তু একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমি তো ক্যামেরাটা নিয়ে, আমার বাবার ক্যামেরা, বাবার শখ, এটা করতে 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 চলে আসছি এই জায়গায়। আমি কোনো ট্রেনিং পাইনি, আমি কোনো গাইড কেউ ছিল না আমার, কিন্তু এইটা তো হতে দেওয়া যায় না। আমাদের একটা গাইড করার জন্য সেই জন্য আমি রাষ্ট্রের কাছেই প্রার্থনা করব যে আমরা যাতে সে যে যার ক্ষেত্রেই হোক না কেন, একটা যেমন দিক নির্ণয়, আমরা কোন দিকে যাব, কি করব, এবং আমাদের দেশের জন্য কোনটা ভালো এবং কোনটা হলে আমরা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করব, এই গাইডটা তো সমর্থন সহযোগিতা। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছিল। আর আপনি যেটা বললেন যে আমি যে কাজটা করতাম বা করেছি, সেটা হচ্ছে যে প্রথম দিকে তো আমি লোকালি কাজ করতাম, কিন্তু যখন আমি ইন্টারন্যাশনালি কাজ করা শুরু করলাম এপিতে, তখন আমার চোখ দিয়ে দেখা ছবিতেই সারা পৃথিবীতে আমি দেখাই, আমার চোখ দিয়েই দেখে সবাই। আমার আমেরিকান একজন ফটোগ্রাফার বলেছিল, তুমি কখনোই বিদেশ যাওয়ার চেষ্টা করো না, কারণ তোমার চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে পৃথিবীর মানুষ, এটা আমি চাই। তা আমি সেই কাজটাই করে গেছি। এখন আপনি যে পরের কথাটা বললেন যে আমরা কিরকম দেশ চাই, এখন আমাদের যে লালন, আমাদের যে নজরুল, আমাদের যে রবীন্দ্রনাথ, এদেরকে সামনে রেখেই আমরা এগোতে চাই। এবং আমাদের সবচেয়ে বড় যে দেশের যিনি করে গেছেন বঙ্গবন্ধুর কিছু কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলোকেই আমরা বাস্তবায়ন করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন। এবং আমার মনে হয় সারা বাংলাদেশে আমাদের জাতির পিতার স্বপ্নকেই আমরা
তুলে ধরতে চাই। এবং সেটা আমার মনে হয় সেই জিনিসটা যদি আমরা করতে পারি সারা বিশ্বে আমরা খুব দ্রুতই পৌঁছাতে পারবো। মৌটুসী, সারা বিশ্বে আমাদের কাজটা আমরা যদি করতে পারি, যুক্ত হবে রাষ্ট্রের সহায়তা এবং সমর্থন, তাহলে সব প্রতিবন্ধকতা অন্তত পাভেল ভাই ভাবেন অতিক্রম করা সম্ভব। কিন্তু একটু ভিন্নভাবে যাই, আমি অভিনয় নিয়ে কথা বলবো না, আমি নারীর এগিয়ে যাওয়া নিয়ে যদি কথা বলি, তাহলে কি কি পরিবর্তন আশা করেন? প্রথমত নারীর সেফটি, এটা ভীষণ দরকার। আমরা যেটা দেখি প্রায় প্রতিদিন, অ্যাবিউজ, রেপ, হ্যারাসমেন্ট, এগুলো কিন্তু পানিশমেন্টটা খুব কম হচ্ছে এবং বিচারও তেমন একটা হচ্ছে না। বিচার হলেও কিছুদিন জেলে থেকে বেরিয়ে আসছে, যার কারণে নারীদের প্রতি যে অ্যাবিউসিভ অ্যাটিটিউড, যেহেতু আমার শাস্তি হচ্ছে না তেমন, মানে আমার তো মনে হয় যে কয়েকজন রেপিস্টকে যদি হ্যাং করে দেওয়া হয় এবং সেটা খুব দ্রুত, তাহলে আরও যাদের এই মেন্টালিটি আছে তারা একটু ভয় পাবে। এই ভয়টা না পেলে আসলে হবে না। সো ল আমাদের আছে, কিন্তু আমাদের এক্সিকিউশনটা কম, এবং এটা যদি না হয়, ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু হচ্ছে আমাদের এখানে, কিন্তু এত বাধার মধ্যে এগিয়ে যেতে হচ্ছে, এটা একটু সুবিধা হবে যদি এটা একটু কমে। আমরা যদি বলি যে সরকারের শক্ত অবস্থান আমরা প্রত্যাশা করি নারী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়। শিবলি ভাই, একই কথায় থাকছি না, কিন্তু কথা একটু আমাদের অনানুষ্ঠানিক কথার সূত্র ধরে আসবো। স্বাধীন বাংলাদেশের 47 বছর, যে দেশটাকে চায় না, যে স্বাধীনতাকে মানে না, যে ইতিহাস এবং সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখবার অঙ্গীকার করে না, তাদের বাংলাদেশে কোনো কিছুতেই ক্রিয়াশীল থাকবার প্রত্যাশা আমরা করিও না। এবার তাদের আমরা রাজনৈতিক সামাজিকভাবে পরাস্ত নিশ্চিত করলাম, বয়কট করেছি। হ্যাঁ, এবার আসি, এবার আমাদের দায়িত্বভার কতটা বাড়ানো দরকার। এই যে সরকার নয়, রাষ্ট্র নয়, আমি আমার দায়িত্ব নিয়ে আগাবো, কারণ আমি বলছি যে এই দেশ আমাদের। অবশ্যই এই জায়গা থেকে শ্বাস ফেলছি একটা, হ্যাঁ, এই জায়গা থেকে যে আমি জুয়েল ভাইয়ের কথাটার সাথে খুবই আমি একমত। এই জন্য আমি কথাটা আমি নিজে থেকেও ওনার কথা না শুনে অনেকবার অনেক ইন্টারভিউতে বলেছি যে আমরা যদি নিজ নিজ ক্ষেত্রে যদি তার শ্রেষ্ঠটা দেই, তাহলে কিন্তু দেশের উন্নতি মানেই হলো বিশ্বের উন্নতি। আমি তো পার্ট। তো যেটা আমি বলতে চাই যে এটা যে আমার ক্ষেত্র তৈরির একটা ব্যাপার আছে। যেমন একটা নৃত্যশিল্পী তৈরি হবে কেন? তার তো প্রফেশনাল এটা নেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি না হয় ভাগ্যবান শিবলি মোহাম্মদ যে আমি প্রফেশন এটাকে নিয়ে আমি সার্ভাইভ করেছি, কিন্তু আজকে যদি শিল্পটাকে যদি সরকার যদি একটু ওনাদের হাত বাড়িয়ে দেন, যেটা ফরিদাপা বলছিল যে আমরা হাত বাড়িয়ে দিব, নিশ্চয়ই ওনাদের হাত আসলে আমাদের হাত অটোমেটিক বাড়বে। আমরা হ্যান্ডশেক করি, যখন হাতটা তুলি আপনিও হাতটা দেন, তো তবে তো হ্যান্ডশেক হয়। তো সেই রকমই যদি সরকার যদি একটু পৃষ্ঠপোষকতা দেন, অর্থাৎ একজন ডান্সার ডান্স শিখে যত মনে প্রাণে অপূর্ব নাচ করবে, কিন্তু কোথায় নাচবে? ওর জায়গাটা কোথায়? এখন ধরেন যে ক্ষেত্রটা যদি তৈরি করে দেয়, পাশ করে সে কোথায় জব পাবে? ধরেন ইউনিভার্সিটিতে ডান্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে। ভারতে যেমন প্রত্যেকটা স্কুলে ডান্স মানে বাধ্যতামূলক। আমাদের শিক্ষানীতিতে কিন্তু আমাদের আছে, বিদ্যালয় পর্বে অনেক কিছু আছে, কিন্তু বাস্তবায়িত তো হতে হবে। সেটা আমি বলছি, সেই জায়গাতে আসছিলাম যে আমাদের এই জায়গাগুলোতে যদি ক্ষেত্রটা সরকার করে দেন, এবং আমি আশা করব দেবেন, কেননা এই সরকার না দিলে দিবেটাকে আর। তো যদি এইটা করে দেন না, তাহলে কিন্তু দেখবেন নাচের, মানে আমি তো নাচের মানুষ, নাচটা দিয়ে বলছি, সেরকম গানেরও হতে হবে, অভিনয়েরও হতে হবে, জাদু, মানে যার যার শিল্পের সব জায়গা আছে। এটাকে যদি সরকার একটু পৃষ্ঠপোষকতা করেন, এবং পাশাপাশি এই যে নাচের ব্যাপারে আমি একটা জিনিস বলছি, যে যেমন প্রাইভেট চ্যানেলগুলো, এখন একমাত্র বিটিভি যেটা চ্যানেল যেখানে একমাত্র নাচের প্রোগ্রাম হয়, অন্য সব জায়গাতে আপনি নাচ পাবেন, বাট নৃত্য শিল্প পাবেন না। নান্দনিক কোনো নৃত্য শিল্প নেই। এটাকে আমি অনেক সময় বলি বিকৃত রুচির নাচ হয়, কখনো বলবো আমি এটা অ্যাক্রোবেটিক হয়, সার্কাস হয়, বাট নৃত্য শিল্পের সুস্থ সুন্দর দেশকে তুলে ধরার যে একটা আমাদের শিক্ষা দেই আমরা বাস্তব জীবনে, সেটা যদি প্রতিফলিত হওয়ার জায়গাটা যদি সরকার করে দেন, এবং জীবিকার জায়গাটা যদি একটু ওনারা করে দেন না, এই দেশটা কি যে
কত সহজে, কারণ ডান্স ইজ এ মাদার অফ আর্ট। মানে আমি আমার ভাষা ছাড়া আমার শরীরী ভাষায় আমি এটাকে সারা, যে ভাষা বোঝে না বাংলা তাকে আমি বোঝাতে পারি আমি কি বলতে চাই। নিশ্চয়ই। ফরিদা, আমি শিবলি ভাইয়ের হাতের দিকে তাকাচ্ছিলাম এই নাচ কারণে হয়ে যায় যে নাকি? নাচ হচ্ছে না তো, আমার কাছে মনে হচ্ছিল যে পুরো দেশটাকে, মানে একজন নৃত্যশিল্পী তার দেশপ্রেম দিয়ে, তার নিষ্ঠা দিয়ে পুরো দেশটাকে তার কাছে নিয়ে আসতে চায়। আপনাকে বহুবার দেখেছি, আপনি অসংখ্য শিশুদের নিয়ে শহীদ মিনারে আসেন গান করতে। শিশুদেরকে যখন গান শেখান আপনি, তখন তার চোখের দিকে তাকিয়ে আগামীর কোন বাংলাদেশ দেখেন আপনি? আমি ফরিদা পারভিন ফাউন্ডেশন একটা তৈরি করেছি, সেখানে অচিন পাখি, যেহেতু আমি লালন ফকিরের গানের চর্চার মধ্যেই আছি, সেজন্য অচিন পাখি ওর একটা প্রজেক্ট আর কি। তো বাচ্চাদের আমাদের মূল মন্ত্রটাই হচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। লালন ফকিরের কথায় এই কথাটা বাচ্চাদের আমি শেখানোর চেষ্টা করছি, যে তাহলে ওরা ভাববে যে এখন থেকে যদি আমি তৈরি না করি, মানুষ হিসাবে তো প্রথমত তৈরি করতে হবে, তারপরে নাচ শিখুক, গান শিখুক, যন্ত্র শিখুক, ওখানে বাঁশি শেখানো হয়, আর্ট শেখানো হয়, গান তো আছেই, গানের যে উপকরণগুলো সেগুলো শেখানো হয়। তো সেই কথাটা আমরা বারবার বলবার চেষ্টা করি বাচ্চাদের, যে তোমরা সত্য যা কিছু ঘটুক না কেন, সত্যভাবে সত্যটা সব সময় ধারণ করবে এবং বলবার চেষ্টা করবে। সেই থেকে আমি বলছি যে আমাদের সরকার যদি সত্যের উপর দাঁড়িয়ে যদি থাকেন, তাহলে তার সাহসটা বেড়ে যাবে। কে কি বললো, কে কি দুরভিসন্ধি করলো, সেগুলো ধুলোয় মিশে যাবে। এটুকু আমার বিশ্বাস থেকে বলছি, আমার বিশ্বাস থেকে আমি বলছি যে আমি এতদিন ধরে, আমি তো আগে সবাই জানে যে আমি দেশপ্রেমের গান করতাম, নজরুলের গান করতাম। পরবর্তীতে আমি লালন ফকিরের গানে আমার জীবন যা কিছু সব কিছু, এই যে বলছে যে শিবলি যে কথাটা বললো যে জীবন জীবিকার জন্য আমাদের দেশে সেইভাবে হয়নি যে গান দিয়ে তার জীবন জীবিকা। একটা সময় খুব ব্যর্থহীনভাবেই বলছি যে একটা প্রোগ্রাম হলে আমরা একটু টাকা পাই। আচ্ছা ফরিদা, আমি আবার আসবো, আমি এই প্রসঙ্গটা থাকতে থাকতে আপনার কাছে আসতে চাই, এই কারণে যে সবার কথা যদি একসঙ্গে করি, আমারও দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র পরিচালনা যারা করেন সরকার তাদেরও দায়িত্ব আছে। তারপরও বলবো যে হতাশা কাটিয়ে আমি তো স্বপ্নের সমুদ্র, সামনের আলোটাকে তীব্রভাবে দেখতে চাই। সেদিক থেকে আপনার কথাটা কি? অবশ্যই যদি মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে বলবে যে ওই যে কাপটা আছে না, ওর অর্ধেকটাই ফাঁকা। আর যদি আশান্বিত হয় তাহলে বললে অর্ধেকটাই ভরা। এবং আমি তো আঘাত কম পাইনি। আমার বাবার একটা বাড়ি ছিল পাকিস্তান আমলে, বাড়িতে, গ্রামের বাড়িতে এসছেন, এর মধ্যে বাড়ি দখল হয়ে গেছে কি শত্রু সম্পত্তি। তারপরে ৭১-এ আমার বাড়িটারি খুঁড়ে নিয়েছে, একাধিকবার করে, তাতেও শান্তি হয় না তাদের। বাড়ি খুঁড়েছে, ওর মধ্যে যদি কিছু সোনাদানা পাওয়া যায়। আমার আবার দ্বিতীয়বার আমার পুড়েছিল ৭৭-এ। এবং আমি যখন প্রথম আমেরিকাতে যাই, তোমরা হয়তো ওই কষ্টটা পাওনি যেহেতু তোমরা সরকারি প্রতিষ্ঠানে ছিলে। আমার যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়। ৮১ সালে সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ানস আমাকে ইনভাইট করলো। তো আমি যখন যাই, আমার সমস্ত জিনিসপত্র যখন কার্গো করে দিচ্ছি আমেরিকাতে যাওয়ার জন্য, আমার অনেক জিনিসপত্র নিতে হয়, তা তো জানো। চিন্তা করতে পারবে না যে আমাকে কতভাবে হ্যারাস করবে, কতভাবে। এবং আমি বলেছি যে আমার ১৫০ গজ ইলেকট্রিক তার যাচ্ছে, ওই সব প্রতিটি জিনিস কিন্তু আইসিসিআর থেকে করতে হয়, পারমিশন নিতে হয়। ওমা একটা লোক করলো কি, হাত মাপতে শুরু করলো ১৫০ গজ আছে কিনা, আমি কম নিয়ে আবার বেশি আনবো কিনা, আমি জানি না তার মানুষটা কি ছিল। মানে এই যন্ত্রণা তোমরা কল্পনাও করতে পারো না, যে যন্ত্রণার মধ্যে থেকে আমি গেছি। কিন্তু আমি কিন্তু কখনো হতাশা দেখিনি। ইভেন
কালকে আমার ক্যান্সার হবে কিনা, স্ট্রোক হবে কিনা, একটা সুনামিতে অথবা ভূমিকম্পে সব শেষ হয়ে যাবে কিনা, কিন্তু আমার যদি বলার সুযোগ থাকে এবং কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, আমি যত বয়স হোক না কেন, আমি যদি কথা বলার মতো সুযোগ থাকে, উপায় থাকে, আমি বলবো আমি খুব ভালো আছি, কারণ বেঁচে যে আছি এর চেয়ে তো ভালো খবর সত্যি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসব, কিন্তু এই পর্বের কথাটাকে আমার শুধুই রবীন্দ্রনাথের একটি লাইন বারবার মনে হচ্ছে, অভয় বাজে হৃদয় মাঝে, এবং এটা মনে হচ্ছে এবং এই মনে হওয়ার পক্ষে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। সম্ভাবনাময় অদম্য এক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর আমরা যুক্ত করছি আমাদের ভাবনা সেই এগিয়ে যাওয়ার পথে। আমরা একেবারেই সবাই একটা বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের সকলের কাজের মধ্য দিয়ে, আমাদের দেশপ্রেমের মধ্য দিয়ে, সৃজন ভাবনার মধ্য দিয়ে একটা স্বপ্নের বাংলাদেশ আমরা রচনা করেছি, যে কথা আমরা হয়তো বলি না সবসময়। আজকে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এটা বলবো, কিন্তু শুরু করুক একেবারে অনুজ প্রতিম। আমরা সবসময় বড়দিন না ও মৌটুসি যদি শুরু করে। আমি আসলে সবার মাঝখানে আমার বলাটা একটু কেমন যেন নিজেরই অস্বস্তি লাগছে। আমাদের জন্য খুবই একটা মানে প্রেরণা হয়ে দাঁড়াচ্ছে যে সবচেয়ে কনিষ্ঠ যে সে যদি বলিষ্ঠ কথা বলে, সেটা কিন্তু আমাদেরকে সাহস যোগায়। অনেক ধন্যবাদ। প্রথমত পোস্ট 75 আমরা ইতিহাসটা ভালোভাবে জানতে পারিনি একটা লম্বা সময়ের জন্য। অনেক কিছু লেখা যায়নি, অনেক কিছু বলা যায়নি, আমরা পারিবারিকভাবে জেনেছি, কিন্তু এখন সেই স্বাধীনতাটা আছে। যেহেতু স্বাধীনতাটা আছে, আমাদের ইতিহাসটা খুব ভালো করে জানতে হবে এবং সঠিক ইতিহাস। আর ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেটা বলি, আক্ষরিক অর্থে ধর্ম নিরপেক্ষ দেশ দেখতে চাই। আদিবাসীরা উপেক্ষিত, দেখতে চাই যে তারা সেফ অ্যান্ড সিকিউর। অনেকে বাইরে চলে যায় এবং আসে না, তারা যেন বাইরে যদি যায় ভালো কথা যেন ফিরে আসে। তাহলে দেশে মানে দেশ এগিয়ে যাওয়ার জন্য মেধাবী ব্যক্তিত্ব, মেধাবী মানুষ খুব দরকার। বাহ, শিবলি ভাই একটু অন্যভাবে একই কথা আপনার, কিন্তু আপনার স্বপ্ন সব প্রশ্নে আমাকে একটু অন্যভাবে বলছে। আপনার স্বপ্নটা আমি বলছি যে একটু ভিন্নতা নিয়ে আসুক, কারণ বাচ্চাদেরকে নাচ শেখান একটা স্কুল করেছেন স্ব-উদ্যোগে আপনি এবং নিপা, এবং সেইটা হচ্ছে আমাদের সংসদ ভবনের পাশে। মানে আমরা যদি ওই সড়কটা দিয়ে যাই মানিক মেয়ে এভিনিউতে, ডান পাশে তাকালে কখনো বা বাম পাশে তাকালে একদিকে সংসদ ভবন, আরেক দিকে লেখা আছে নৃত্যাঞ্চল, এবং দুটো দিনের কথা লেখা আছে যেখানে নাচ শেখানো হয়। এই জায়গা থেকে নিশ্চয়ই স্বপ্ন তৈরি হয়, এবং সেই স্বপ্ন আপনার পৌঁছে দিতে ইচ্ছে করে সবার কাছে। আমার স্বপ্ন একটাই, যে আমি আগামী প্রজন্ম, যেটা মৌটুসি বলছিল যে ইতিহাসের ব্যাপারটা, আমি এটাই চাই যে প্রত্যেকটা শিশু আজ যে জন্ম নিয়েছে, এই অন্তত যেন সঠিক ইতিহাসটা জানতে পারে বাংলাদেশে। এই আপনি যেটা বলছেন যে সংসদ ভবন, অফকোর্স আমার সব রিলেটেড। আমি একজন শহীদের সন্তান, আমি মনে প্রাণেই চাই যেন মুক্তিযুদ্ধের কথা সবসময় আজীবন এই দেশের মানুষ জানতে পারে সঠিক ইতিহাসটা। ঠিক আমার নৃত্যশিল্পীও আমার যেটা হয়েছে সবসময়, আমি মুক্তিযুদ্ধের গানের উপরে নাচ করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। আমি তাই করেছি এই পর্যন্ত, হয়তো এই কারণে আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছি একজন পুরুষ নৃত্যশিল্পী হিসেবে। এবং আমার যেটা ইচ্ছা যে আমার এই স্কুলের প্রতিটি বাচ্চা এই মুক্তিযুদ্ধকে ধারণ করবে। তারা এই মুক্তিযুদ্ধের পরে যে দেশটি স্বাধীন হয়েছে, এই দেশটিকে তারা ধারণ করে এমনভাবেই দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের শিল্পের মাধ্যমে, যেন ওরা এই দেশটাকে সারা বিশ্বের কাছে নিয়ে যেতে পারে। এটাই আমার স্বপ্ন। বাহ, পাভেল ভাই, আপনার স্বপ্নের বাংলাদেশ? আমি চাই সুন্দর একটা আগামী, যেখানে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, এবং যেটা সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয় যে আমরা
আমরা সবাই খুব গরিব পরিবার থেকে আসছি। আমাদের বাবা মারা যে কষ্ট করে তাদের সন্তানদের বড় করেন, শিক্ষায় শিক্ষিত করেন, তারা যেন কাজ পায়। তাদের কাজটা যদি আমরা ঠিক মতো না দিতে পারি তো সাংঘাতিক হতাশায় তারা ডুবে যাবে। আমরা সেই হতাশা চাই না। আমি চাই যে যেখানে আছে সে জানি সঠিকভাবে তার কাজটা করে, তাহলেই তো আমরা পেয়ে যাব সুন্দর একটা আগামী। বাহ, ফরিদা আপা। আমি একটু বলি যে আমার জাপানে যাওয়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। তো একটা জায়গায় মানে আমাদের দেশের যেমন বড় ব্যবসায়িক জহুরুল ইসলামের নাম সবাই জানে, ওই পর্যায়েরই ওখানকার একজন মানে ব্যবসায়ী তিনি আসছেন দেখা করার জন্য। আমরা গান করেছি, আমরা একটা টিম নিয়ে গেছিলাম। তারপরে আমি কৌতূহলবশত আমি ইয়ে করছি যে অনেক বড় কিন্তু এত সাধারণভাবে এসছেন। আমি বললাম কি যে আপনারা দেশটাকে কিভাবে দেখেন, মানে আমার কৌতূহলবশত আমি, তখন উনি বললেন যে বা আপনি কোন ধর্মের, এরকম আমি জিজ্ঞেস করেছি। তো বলে সব ধর্ম টর্ম মানি না, আমার কাজটা আমি সঠিকভাবে সুন্দর করে করি, সেই জন্যই আমরা আপনাদের দেশ হিরোশিমার এই বিষয়গুলো জিজ্ঞাসা করলাম। তখন বলল কি যে হ্যাঁ ওটা হয়েছে, কিন্তু তারপরে আপনারা এত উন্নতি করে কিভাবে দেশটাকে এত সারা পৃথিবীতে এত এত নাম করলেন কি করে। তো বললো কি যে আমরা সবাই আমার যার যার ক্ষেত্র থেকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো সম্পন্ন করেছি, যে কারণে আমাদের দেশটা এগিয়ে গেছে। তো আমিও এখন এই আপনার এই মাধ্যমে আমার এই নিউজ 24-এর এই যে বসুন্ধরা নতুন বছরে বাংলাদেশের, আমিও তাই বলি, আমরা যে ক্ষেত্রে থাকি সঠিকভাবে আমরা যদি সুন্দরভাবে আমাদের কাজটাকে যদি সুন্দর করে করতে পারি, নিশ্চয়ই আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে আলোকিত করবে। জাপান আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের এখানে কয়েক বছর আগে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল পলি আর্টিজান, এবং সেখানে তাদের নাগরিকেরা যারা এখানে কাজ করতে এসেছে, হ্যাঁ মেট্রো রেলের, তাদের অনেকে এখানে নিহত হন। তো তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় জাপানে, এবং সেখানে তাদের আত্মীয় স্বজনদেরকে ইন্টারভিউ করা হচ্ছে, এবং তারা বলছে যে এই দেশে আসলো, সবাই ভাবছে যে কি কথা বলে, বলছে যে যেই দেশের উন্নয়নের জন্য এবং যে কাজটার জন্য আমাদের স্বজনেরা প্রাণ দিল, আমরা আশা করব যে আমাদের দেশেরই এই বিষয়ের বিশেষজ্ঞরা গিয়ে সেই কাজটা সম্পন্ন করে আসবে। আমি হচ্ছে যে কি অসাধারণ কথা। আমরা জুয়েল ভাই, আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি খুব আশার কথা ভাবি এবং বলিও। তার মানে এই নয় যে আমি খুব স্পন্সর্ড হয়েছি, আমার রাষ্ট্র দ্বারা তো যে হয়নি সে তোমরা জানো, কারণ তোমরা প্রচুর যাও বিদেশে, কিন্তু আমার প্রচুর যাওয়া হয় না, কমও যায়নি না। আমি যে আমার মতো রাষ্ট্র না, টোটাল দুবার, দ্যাট ওয়াজ অল। অথচ আমার যে যতখানি দীর্ঘ আমার কেরিয়ার, এই সময়ের মধ্যে অনেক বেশি মানুষ যাওয়া উচিত গেছে নিশ্চয়ই। কিন্তু আমি গিয়ে যে শিল্পকলা আমি ধর্ণা দেবো একদিনের জন্য দিনই, মন্ত্রণালয়ে একদিনের জন্য না। আমি অনেক বছর আপনার কথার সূত্র ধরেই বলি, আমি অনেক বছর, কারণ আমি এককভাবে আমাকে দাওয়াত করে বা আমার টিমকে এইভাবে দাওয়াত করে, সুফি গানের জন্য দাওয়াত করে লালন ফকিরের, এই জন্য অপেরা হাউসে আমি প্যারিসে করেছি। তো এই যে সেখানে আমি আপনার সূত্র থেকেই বলছি, এটা তো ভালো আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য ভালো যে শিল্পী যখন নিজের আপন শক্তিতে যখন এগিয়ে যেতে পারে, তখন তো আমরা আরো বেশি আশা জাগে আমাদের আনন্দ। এবং তারপরে আমি বলবো যে সমস্ত গতি কিন্তু উন্নয়নের গতি, ডেভেলপমেন্টের গতি, নিজস্ব রাষ্ট্রীয় সামাজিক, এগুলো ভেগ গতি। ভেগ মানে হচ্ছে ব্যাং, এক ঝাঁপ দিয়ে পড়বে, ওয়েট করে গো আবার একটা ঝাঁপ দেবে, এইভাবে করে চলে। এক দৌড়ে 100 মিটার স্প্রিন্টের মতো কিন্তু কোনো প্রগতি কিন্তু সামনে এগোয় না। অতএব আমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত বাধা এসছে, হোঁচট খেয়ে পড়ে গেছি, আবার ছুটেছি, ছুটে গিয়ে আজকে কোথায় দাঁড়িয়েছি?
আমি বিশ্বের সঙ্গে তুলনা করলে লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে তুলনাটা করি। একটা ডলার কিনতে আমাদের এখানে লাগে 85 টাকা, আর একটা ডলার পাকিস্তানি টাকায় কিনতে লাগে 140 টাকা। এই একটা থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সূচকে কিন্তু আমরা এগিয়ে গেছি। এর চেয়ে আর বড় প্রমাণের তো কিছু নেই। তো এটা জঙ্গি দেশ হিসেবে স্বীকৃত এবং এটা কোনো গার্বেজ অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন না, তাহলে আমরা বেঁচে গেছি। আমরা যদি বেঁচে গেছি, আমরা বহু দূর থাকতাম, এগিয়ে গেছি। হ্যাঁ, আমরা যদি পাকিস্তানের বহু সঙ্গে দূর। থাকতাম, ওরা তো কিছুতেই আমাদেরকে উঠতে দিত না। আর আমরা স্বাধীন হয়েছি, নানান রক্তক্ষয় গেছে, রক্তক্ষয় বলতে হৃদয়ের রক্তক্ষয় হয়ে গেছে আমাদের। তারপরে আমরা কোথায় উঠে গেছি এবং আগামী 25 বছরে কোথায় যাবো বলে বিদেশিরা বলছে। অতএব আমাদের কোনো হতাশা নিশ্চয়ই আমরা কিছু অনেক নেই যাবো কিনা। ইনশাআল্লাহ। হ্যাঁ, হতাশা তো নেই পাভেল ভাই, মানে আশাই তো সবাই বলছি আমরা। আশা, of course, হ্যাঁ, আশা, এবং হতাশা। সেই জায়গাটাতে আমি বলছি যে এরকম মানে জায়গাটা যে এই যে আপন শক্তিতে জ্বলে উঠবার ব্যাপার, এটা কথা প্রসঙ্গে আসলো বলে আমি বলছি। সেই জায়গাটাকে আমি বলছি যে আগামীর শিশুকে আপনি কি বলবেন পাভেল ভাই? আমার এক্ষুনি যেটা মনে হচ্ছে, আমাদের পদ্মা সেতুর কথা মনে হয়ে গেল, বাহ, যে কিভাবে আমরা বিরোধিতার সম্মুখীন হয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা করলেন, ডিসিশনটা নিলেন, বাস আমরা এগিয়ে গেলাম। এই তো আমাদের স্বপ্ন সফল হয়ে গেল। আমরা এভাবেই করব, এভাবেই চলবো। এবং আমাদের বড়দের কথা শুনে কি মনে হয়? বড়দের কথা মানে আমার শুনতে ইচ্ছা করছে, আমার বলতে একেবারে ইচ্ছা করছে না। আমি আরো শুনতে চাই। হ্যাঁ, এই জেনারেশন শুনুক, আমি মনে করি সত্যি তাই শুনবে। এদের মতো সবাই এখন শুনবে, মানে অনুপ্রাণিত শুনে হোক। অনুপ্রাণিত হবে, অনুভব অনুভব করে করবে, সামনে অনুধাবন করবে, অনুপ্রাণিত এরাও হয়ে এগিয়ে সামনে যাবে। এগোবে। একদম, হ্যাঁ, একদম, নিশ্চয়ই। সত্যি কথা। আবার সবাই মিলে আমাদের দেশটাকে এত ভালোবাসি, সেটা আসলে মৌটুসির মতো আমিও বলছি যে শ্রোতারা শুনছে অনেক দূর থেকে, কিন্তু আমি নিকটবর্তী শ্রোতা হিসেবে আমি সত্যি শিহরিত হচ্ছি। কারণ আপনারা প্রত্যেকেই আসলে দেশপ্রেমের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন এই দেশে শিল্পীরা হারে না, হারতে জানে না। তো এটাই হচ্ছে আমাদের মূল আশা। যারা সৃজন কর্মে মেতে থাকেন সেই মানুষেরা হতাশা ডিঙিয়ে যখন এগিয়ে যাওয়ার স্বপ্নটা স্পষ্ট করে বলেন, তখন তাদের পেছনে যে মানুষ আছে তারা হতাশ হবার আর কোনো জায়গা থাকে না। নিশ্চয়ই। আমরা সবাই মিলে এ কথাই বলবো আজ, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, কারণ দেশের চেয়ে প্রিয় আমাদের কাছে আর কিছু নেই। সে কথাই আজ আমাদের সকলের কথামালার মধ্য দিয়ে প্রমাণ হলো। আপনারা সবাই ভালো থাকবেন।